পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। বিজেপি বলছে পরিবর্তন, তৃণমূল বলছে প্রত্যাবর্তন। দলবদলের প্রসঙ্গ, বাঙালি সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার প্রসঙ্গ। সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ আমরা আলোচনা করব এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে যাকে আপনারা সকলেই চেনেন, প্রখ্যাত আইনজীবী অরুণাভ ঘোষের সঙ্গে। অরুণাভদা, ক্যাম্পেইন কলিংয়ে আপনাকে স্বাগত। সরাসরি আমরা আলোচনার প্রসঙ্গে যাই। প্রথমেই জানতে চাইব, সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেস থেকে একাধিক মিনিস্টার, এমএলএ, বিভিন্ন স্তরের নেতারা গেরুয়া শিবিরে গিয়ে যোগদান করছেন। এর জন্য কি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি কি কোনো রকম মাইলেজ পেতে পারে? দেখো, মাথাটা, চোরের মাথাটা হলো মমতা ব্যানার্জি ছিল, এরা হলো হাত। যদি বলে ভাই মাথা আমাকে করিয়েছে, তা না, হাতের নিজেরাও করেছে। বিজেপি এদের যদি না নিত, বিজেপি ধরো এদের ছাড়াই তো, এক অর্জুন সিং আগে চলে গেছে, এদের ছাড়াই তো 18টা সিট পেয়েছে। এদের ন্যায় কি হচ্ছে, তৃণমূল কিন্তু বলার সাবজেক্টটা অনেক বেড়ে গেছে, বলার স্কোপটা। হ্যাঁ, তুমি শুভেন্দু বলছো এতদিন রিগিং করে তৃণমূল জিতেছে, তুমিও পার্ট অফ দি রিগিং, তুমিও তো জিতেছো রিগিং করে। রাজীব ব্যানার্জি বলছে, সেটা আরো বড় হিপোক্রিট। মমতা মঙ্গলের ছবি নিয়ে গেল, ছবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই সময় এদের এই লোকগুলো কিন্তু, আমি বলছি, এই যে ভিআইপি রোডের পাশে যে জলা জমি ভরাট হয়েছে, আর সুজিত, তখন সেচ মন্ত্রী সুজিত বোস তখন মানে এমএলএ, মানে ভরাট করেছে টোটাল দুর্নীতি। ট্রাইব্যুনাল থেকে বললো ভাই ঠিক আছে, ওপরের ভরাট করেছে, তলা দিয়ে দাও, পাইপ দাও, করেনি। তো আজকে তো বললে হবে না, দুর্নীতি, তুমিও পার্ট অফ দি দুর্নীতি ছিলে, তুমিও হাত ছিলে, একটা অঙ্গ, একটা দেহের অঙ্গ। সুতরাং এদের বিজেপি এইভাবে হই হই করে না নিলেই পারতো। আর এই যে প্লেনে করে যাতায়াত করা, এগুলো মানুষ কিন্তু খুব ভালো চোখে নিচ্ছে না। আমি মানুষ বলতে, যাদের আমি হাইকোর্টে দেখছি, তারা বলছে এ কি করছে। এরা কিন্তু সমস্তই মমতার বিরুদ্ধে ছিল। যেমন আমি বলছি, বিশ্বভারতী টোটাল মমতার বিরুদ্ধে ছিল, এই ভাইস চ্যান্সেলর করে এরা এখন বিজেপির বিরুদ্ধে হয়ে গেছে। মানে মমতার অ্যাডভান্টেজ, এত লোকে 18 জন না 23 জনের চাকরি প্রায় চলে যাওয়ার মতে, এইগুলো করে কিন্তু বিজেপি ভুল করছে। আমি অবশ্য ওদের নিশ্চয়ই ওরা আরো বেটার জানে, কিন্তু আরো বেটার, এদের না নিলে আরো বেটার করতো। মনে হয় না যে যারা এই মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তাদের একাধিক অভিযোগ আছে, কিন্তু সব থেকে কমন অভিযোগ আমরা যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে তৃণমূলের ভিতরে কোঅর্ডিনেশন নেই। মানে সাংগঠনিক কোঅর্ডিনেশন বলতে যেটা আমরা বুঝি, মানে ডিস্ট্রিক্টের লিডার বলছে ব্লক শুনছে না, ব্লকের লিডার বলছে অঞ্চল, টাউনশিপের লিডাররা শুনছে না। এই যে কোঅর্ডিনেশন নেই, আপনার কি মনে হয় নির্বাচনে এই তৃণমূলের এই সমন্বয়হীনতার যে পরিস্থিতিটা, এটা একটা ব্যাকফুটে দিতে পারে? তৃণমূলের সেটাই অ্যাডভান্টেজ, ওয়ান ম্যান পার্টি। একটা পোস্ট বাদবে কি ল্যাম্প পোস্ট। আমি যে 10-15 বছর আগে বলেছিলাম, যে পার্টিতে যত বেশি গণতন্ত্র থাকবে, যেমন জ্যোতি বোস ছিল, এক কথায় কি হচ্ছে, হর্ষিকেন্দ্র সিং সুধী ফালতু, এক কথায় থাকে। এবং আমাদের ভারতের ডেমোক্রেসির সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে এইটা, যে দলে ডেমোক্রেসি বেশি থাকে সে দল উঠতে পারে না। মমতার সাকসেস হলো ওয়ান ম্যান পার্টি, এবং এই সমন্বয়হীনতাই মমতার সাকসেসের গল্প। ওটা কোনো ব্যাপার না, সমন্বয় নেই, নেই, চুরি চামারি ধরলেই সমন্বয় নেই। ও চুরি করেছে, আমি তো করিনি, আর তুমি তো দেখেছো ডিস্ট্রিক্ট লিডার বলছে ব্লকে চুরি করেছে, তুমি তো ডিস্ট্রিক্ট লিডার ছিলে, বলোনি কেন? চুরির দোষ অ্যাভয়েড করতে পারবে না। এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ যেটা, আজকে আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বন সহায়ক পদে দুর্নীতি হয়েছে যখন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন। বিরোধীরা অনেকেই প্রশ্নটি তুলেছে, তাহলে কি যখন রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে শিফট করলেন তখন তাহলে আপনার মনে পড়লো যে বন সহায়ক পদে দুর্নীতি করেছে? আমি তো বারে বলছি, দুর্নীতির মাথায় মমতা ব্যানার্জি, কিন্তু রাজীব ব্যানার্জিদের ছাড়া যায় না।
আমি যদি কনসায়েন্সেস লোক হই, আমি তো 2005-এ ছেড়ে দিয়েছিলাম ভাই, এখান থেকে মুকুলরা টাকা তুলতো, সব্যসাচীর এগেনস্টে, মুকুল এগেনস্টে আমার তো অভিযোগে ওই করে ছাড়লাম আমি। মমতা ভাবতে পারিনি আমি ছেড়ে দেবো, তো তখন ছাড়া উচিত ছিল। তুমি পুরো মন্ত্রিত্ব গিললে, 10 বছর ধরে মন্ত্রিত্ব করলে, যত রকম সুযোগ সুবিধে নিলে, আর কি চাই? তোমায় কে চিনতো ভাই? এনসিপির হয়ে দাঁড়িয়েছিল, 800 কত ভোট পেয়েছিল, প্রথম কংগ্রেস, তারপর এনসিপি, তারপর তৃণমূল, তো কত ভোট পেয়েছিল ভাই? তো তখন বলা উচিত ছিল। যেমন আজ রুদ্রনীল, বোধহয় 2-3 বছর ধরে আমি ওকে একটা সেমিনারে ধরতে যাই, ও বললো দাদা কিছু বলবেন না আমার নামে। হি ইজ আ নন গ্র্যাজুয়েট প্রবাবলি। ও যে কমিটির ওপর রাখা হয়েছে, মমতা দিয়েছিল, মমতা করেছিল যাতে ও ওদের হয়ে বলে ধান্দায়, আর এও ধান্দায় 3 লাখ টাকা করে পেয়েছে। এর কথা কে শুনবে বলো? যার একটু বুদ্ধি আছে সে শুনবে না। এবার আমি বলছি বিজেপি সল্টলেকের, আমার কাছে আসে সবাই এমনি আড্ডা মারতে, এরা পর্যন্ত একটু অ্যানয়েড হয়ে যাচ্ছে যে আমাদের পজিশনটা নষ্ট হয়ে গেছে, করে যাচ্ছে। আজকে দিলীপ ঘোষের কী সে আছে, কে ঢুকছে না ঢুকছে বলার কেউ আছে? বিজয় বর্গী একটা বাইরের লোক, আমি বলছি বিজয় বর্গী, ওর সঙ্গে প্রশান্ত কিশোরের তুলনা করো না। প্রশান্ত কিশোর হলো টেকনিশিয়ান, সে বলে না, বেশি কথা বলার তার ওজন নেই, কিন্তু বিজয় বর্গী তো সামনে রেখে এগোচ্ছে, মানে এখানে কোনো লোক নেই। তথাগতরা থাকলে খুব ভালো করতে, যে সময় উনি, মানে আমি তথাগততার উপর একটা কারণেই রাগ, ও চলে গেল যে সময় মন্ত্রী, এই গভর্নর হয়ে, তার মানে কেরিয়ারিজমে চলে গেল, কিন্তু লোকটার ভয়ানক পার্টস ছিল। এতে কি করব? দুর্নীতির প্রসঙ্গ যখন এলো, তখন সবথেকে আলোচ্য বিষয় এই মুহূর্তে যেটা হচ্ছে গরু, কয়লা, বালি পাচার। এই পাচারকে কেন্দ্র করে সিবিআই ইনভেস্টিগেশন করছে। সম্প্রতি সিবিআই বিনয় মিশ্র নামে এক ব্যক্তির বিরুদ্ধে সিবিআই স্পেশাল কোর্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। পাশাপাশি উত্তর 24 পরগনা জেলা পরিষদের তৃণমূলের এক কর্মাধ্যক্ষের ভাইয়ের বাড়িতে সিবিআই রেড করেছে। শুভেন্দু বলছে যে এই যে বিনয় মিশ্র, ইনি যুব তৃণমূলের অন্যতম রাজ্য কমিটির পদাধিকারী। তাহলে এটা কি তৃণমূলকে নির্বাচনের আগে এই ধরনের রেড হলো? এবং আমি জনগণের ভাই কিছু মনে করো না, বাড়িতে 5,000 টাকা পৌঁছলে জনগণে ভোট দেবে, যে দেবে, একটা ট্যাবলেট দিলে ভোট দেয়। আমি অন্য সেন্সে নিও না, দিস আর দি থিংস। আজকে জানিয়ে রাখি, আজকে হাইকোর্টে বলে দিয়েছে সিবিআই এনকোয়ারিটা করতে পারে না 7XF রেলের পশ্চিমবঙ্গে যে অভিযোগগুলো বিনয় মিশ্রকে কিন্তু এগেনস্টে সিবিআই করতে পারে না বলে দিয়েছে আজকে হাইকোর্ট। কেন? সিবিআই রাজ্যের পারমিশন ছাড়া ঢুকতে পারে না। সেখানেও একটা অভিযোগ আছে যে আমার এই ধরো সল্টলেকে চুরি হয়েছে, চুরি হয়ে রেলের দিয়ে যাচ্ছি, রেলে ধরা পড়লো, তাহলে কি রেল সিবিআই এনকোয়ারি করবে? উত্তর হলো না, ওই থানায় করবে। এটা নিয়ে হবে আবার দুদলে। তো আছে তো, কে অস্বীকার করছে? কোন কাউন্সিলর ভাই বুকে হাত দিয়ে বলবে কটা আছে ভাই যে আমি ভাই আমার এগেনস্টে ডিসঅনেস্টির চার্জ নিই? শিলভদ্র মিটিং করছি এতে ব্যারাকপুর স্টেশনে, তো তখন বলছে আমি কিন্তু অনেস্ট, আমি কিন্তু অনেকদিন আগে। তাই বললাম ভাই তুমি একটু চলো স্টেজে ওঠো, উঠলো না। শিলভদ্র বলল আমার কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে, কিডনি না লিভার ট্রান্সপ্লান্টেশন, আমি 12 লাখ না কত লাখ টাকা শোধ দিয়ে দিয়েছি। 12 লাখ টাকা পেলে কোথায় কদিনে? এগুলো সব প্রশ্ন আসে, এ বলে লাভ নেই। আর এমন একটা জিনিস, এ কুষ্ঠরোগীর মতো মুখ দিয়ে বেরোয়, সারা গায়ে বেরোবে না, মুখটা ফুলে উঠবে। তো তৃণমূলের তো দুর্নীতির তো অভিযোগ কেউ অস্বীকার করছে না, কিন্তু এই দুর্নীতিটা দিয়েই তো গত ইলেকশনটা জিতেছে, টাকা চড়িয়ে। টাকা চুরি তো জিতেছে, মানুষ তো ভোটও দিয়েছে, কাকে বলবে? বর্তমানে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকে একটি বিষয় সবসময় প্রত্যেকটি জনসভায় তুলে ধরছেন, সেটা হচ্ছে তৃণমূল বিজেপির পাল্টা কর্মসূচি যে জায়গায় নিচ্ছে, সেখানেই তৃণমূলের মুখ হিসেবে যাদেরকে হাজির করছে, যেমন মদন মিত্র, কুণাল ঘোষ, ছত্রধর মাহাতো। শুভেন্দুর কথায় যারা এখন তৃণমূলের মুখ হয়েছেন তারা তো ম্যাক্সিমাম জেল খাটা আসামি। তো মুকুল রায় তো গেছিল ছত্রধরকে দলে আনতে, বাড়িতে তো গেছিল। শুভেন্দু তো এদের সঙ্গে ছিল, মারদাঙ্গায় তো ছিল। সিপিএম এর 360 জন লোক মারা গেছে শুধু জঙ্গলমহলে, সেভাবে তো প্রেস সেভাবে কাভার করেনি। নকশালদাতে মাওবাদীদের সঙ্গে কে ছিল? আজ তো বেরোচ্ছে যে শুভেন্দু মাওবাদীদের হাত সঙ্গে মিলিয়ে করেছে। আমি ওই সেন্সে বলছি, দেখো মাওবাদীদের হাত নিয়ে মিলুক ই করুক, সেটা নিয়ে আমি কন্ডেম করছি না, কিন্তু তোমরা কোথায় ছিলে ভাই এই চুরি যখন হচ্ছিল?
তুমি তো এই কদিন আগে বেরিয়েছো, ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি সিস্টেম চুরির। হ্যাঁ, যেটা আমি বলেছি, তোমার কি ভাগ্নে না ভাইপো নিয়ে চিল্লচ্ছ, তো তোমার পরিবার কি ভাই? দুখানা লোক এমপি, একটা পুরসভার চেয়ারম্যান, আর তুমি নিজে মন্ত্রী। এবং মমতার পরে যদি কেউ ভোগ করে থাকে মন্ত্রিত্ব, সেটা শুভেন্দু করেছে। 3খানা মন্ত্রী, 3টে, আর তারপরে 6টা জেলার ভার দেওয়া। এবং ডোমকলে যেভাবে করেছে, গণতন্ত্র হত্যা করেছে ডোমকলে, তো তুমি তো তখন মমতার ইনস্ট্রুমেন্ট হয়ে গেছিলে, মমতার হাতিয়ার হয়ে। আজ তো বললে হবে না, তোমরা তো মমতার এই স্বৈরাচারীর ব্যাপারটা তো তোমরাই করেছো। কি বলবো? কিন্তু রাজনীতিতে যদি আপনি পরিবর্তন আনতে চান, তাহলে তো এই মুহূর্তে আমাদের যে সাংবিধানিক কাঠামো, যা পরিস্থিতি রাজনৈতিক, সেই পটভূমিকায় দাঁড়িয়ে পরিবর্তন করতে গেলে আপনার শাসককে দুর্বল করতেই হবে, শাসককে আঘাত হানতে হবে। তাহলে বিজেপি তো এটাকে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে নিতেই পারে, যে তৃণমূলকে ভেঙে তার ভাঙনটাকে কাজে লাগিয়ে আমরা আবার ফর্মে বা পাওয়ারে যাব। কাল যদি মুখ্যমন্ত্রী যদি মুকুল রায় হয়, তাহলে কি হবে? তাহলে মমতাকে নিয়ে এলে তো হয়। মমতা তৃণমূল থেকে বিজেপিতে চলে এলো, মুখ্যমন্ত্রী হলো, কি এসে গেল? ব্যক্তি কাউন্ট করছে, ব্যক্তি। এবং এরা সব দুর্নীতির সঙ্গে জড়িত। নারদা, আমি তো নারদার মামলা করেছি, তো কোন দিকে যাবে? তৃণমূলও দোষী এখানে, সৌগত রায় থেকে আরম্ভ করে এদের, আর ওদিকে শুভেন্দুরাও আটকে গেছে, মুকুল আটকে গেছে, করবেটা কি? কিন্তু বিজেপির স্ট্র্যাটেজি যদি দেখেন বিভিন্ন স্টেটে, তাহলে দেখা যাচ্ছে অসমে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু জানপ্রাণ লড়লেন, কিন্তু সর্বানন্দ সোনোয়াল সিএম হলেন। আপনি যদি ত্রিপুরায় চলে আসেন, সুদীপ রায় বর্মন জানপ্রাণ লড়লেন, কিন্তু সিএমটা হলেন বিজেপি। কিন্তু এখানে ঠারে ঠোরে এটা বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবাংলায় লড়াই করবে, কিন্তু সিএম কে হবে? বললাম তো, দিলীপ ঘোষ একমাত্র গোড়া থেকে আছে। প্রশ্নটা সেখানে না, যত অনৈতিক ব্যাপার। দেখো, বিজেপি যেখানে অনৈতিকভাবে সাকসেসফুল হচ্ছে, নৈতিকতার প্রশ্ন নেই। তো কাল যেমন আজকে উদ্ধব ঠাকরে যেভাবে মানে তলোয়ার চালাচ্ছে উল্টো দিকে, তো সেখানে তো বিজেপির অসুবিধা হচ্ছে। এই সিস্টেমটা বন্ধ হওয়া দরকার, যেটা আমরা সবাই ফেলিওর, রাজনীতিবিদ হিসেবে ফেলিওর। এটা বহু চর্চিত প্রসঙ্গ নিয়ে আলোচনায় আসি। জয় শ্রীরাম ধ্বনি 2018 সালে বিশ্বভারতীতে একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, শেখ হাসিনা, মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শ্রীরাম ধ্বনি উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিবাদ করেননি, কোনো রিয়াকশন দেননি। কিন্তু 2019 লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর, তারপরে যখনই যে কোনো জায়গায় জয় শ্রীরাম ধ্বনি দেওয়া শুরু হলো, উনি কিন্তু মারাত্মকভাবে রিয়াক্ট করতে শুরু করলেন। আচ্ছা, নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মঞ্চে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বক্তব্য না রেখে জয় বাংলা বলে গিয়ে মঞ্চে বসে পড়লেন। এই যে মুখ্যমন্ত্রী হিসেবে নেতাজির জন্মদিনে বক্তব্য রাখলেন, এটাকে আপনি কিভাবে? আমি বলছি, জয় শ্রীরাম তো আগে পলিটিক্যাল স্লোগান ছিল না, এখন পলিটিক্যাল স্লোগান। আমি তো বলি 3x রাম, মদের 3x রাম। মমতার মতো মাটির জ্ঞান কি শোকার কিন্তু খুব কম লোক আছে। একদম সুবিধাবাদী, যার ঘাড়ে মাথা দিয়ে উঠবে তাকে প্রথম লাথি মারবে। কিন্তু এটাও ঘটনা, ওর মতো না মাটির জ্ঞান। ওই যে ওটা করলো, সারা ভারতবর্ষে মোদিজির তো বদনাম হয়ে গেল। কে লোকগুলোকে ঢোকালো? 4-5টা লোকের জন্য মোদিজির তো বদনাম হলো। সে বলছে তোমার ইনভিটেশন এসে তুমি থামিয়ে দিলে, বা তাই থেমে যেত। ও কিন্তু বক্তৃতাটা না দিয়ে খুব চালাকির কাজ করেছে। ও কি বলতো নেতাজি সম্বন্ধে, কি বলবে? ওর তো একটা সারা ভারতবর্ষে একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন হয়ে গেল। তুমি যে কোনো জায়গায় টেলিভিশন, মানে গদি মিডিয়া ছাড়া শুনবে, সবাই এটা নিয়ে করছে, উত্তর দিয়ে মানে কথা বলি করছে। এবং এটা মানে খুব বুদ্ধিমানের কাজ করেছে, এটা মাটির সেন্সে করেছে। কেন আরো হতো যদি ধরো আজকে ওখানে কেউ, মানে বিজেপির লোকেদের বোঝা উচিত, প্রধানমন্ত্রী এসে ওখানে যদি কেউ আল্লাহু আকবার বলতো, কিরম লাগতো? তাহলে কি উনি রিঅ্যাক্টটা করছেন 2000 একদম বুঝে শুনে না? 18টা সিট বিজেপি পাওয়ার পর থেকে কিন্তু ওনার রিঅ্যাক্টটা বাড়ছে অবভিয়াসলি। কেন তখন উনি হয়তো জয় শ্রীরাম, তুমি আমায় বলো তো, কবে আমরা পশ্চিমবঙ্গে কবে রাম ছিল? রামের ক্যারেক্টার দেখলে তো তুমি ভাই তোমার মেয়ের বিয়ের রামের সঙ্গে দেবে না। আমি খুব ভালোবাসি সীতাকে, দারুণ মনে প্রাণে, হ্যাঁ, কিন্তু ভাই তুমি রেপ হয়েছো কিনা? রেপ হলে তোমার আমার বউকে যদি কেউ রাস্তায় রেপ করে, তাহলে আমি বউকে ছেড়ে দেবো? যদি ক্যারেক্টার ওয়াইজ ধরো অ্যানালিসিস, আমি সে সেন্সে বলছি না। যার ভক্তি আছে আছে, কৃষ্ণর প্রতি ভক্তি আছে আছে, তাক আল্লাহর প্রতি ভক্তি আছে আছে,
কিন্তু এই জায়গাগুলো তুমি ব্যবহার করছো এটা কিন্তু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে, এবং মমতা তাই রিয়াক্ট করছে। এবং এইটা খুব বোকামি করেছে বিজেপির যারা গেছিল, তো ওখানে স্লোগানটা দেওয়া উচিত হয়নি মুখ্যমন্ত্রীর সামনে, এই প্রধানমন্ত্রীর সামনে। আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মাটির সোঁদা গন্ধটা বুঝতে পারেন, তাহলে কি স্বার্থপরের গন্ধ, স্বার্থপরের গন্ধ, স্বার্থের এই গন্ধ, স্বার্থপরের গন্ধ আপনার মানে ওই লাইনটা ধরে নিয়েই আমি বলি, তাহলে কি বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডকে মানুষের কাছে পৌঁছে দিয়ে সবাইকে চিকিৎসার সুযোগ দেবেন? একাধিক অভিযোগ রয়েছে যে অনেকে পাচ্ছে না। বেসরকারি হাসপাতাল চিকিৎসক মহল বলছে যে এই স্বাস্থ্যসাথী কার্ডে সরকার যে ধরনের ট্রিটমেন্ট কস্ট দেয় সেভাবে সবাইকে এই ট্রিটমেন্ট দেওয়া সম্ভব নয়। তাহলে এই স্বাস্থ্যসাথী কার্ডের মানে ভবিষ্যৎ কি, এর পরিকল্পনায় ভবিষ্যৎ আরে কোনো পলিটিশিয়ান ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে? সামনে ইলেকশন করে দিয়েছে, সামনে ইলেকশন করে দিয়েছে। মোদিজিও বললো ভাবো কোনখানে লেভেল নেই যে 15 লাখ টাকা আনবো, তো অমিত শাহ কি বলবো, তো জুমলা থা, ও তো মিথ্যে কথা। তুই তো বলছে হবার পর বলছে এইগুলো পলিটিক্সে এথিক্সটা চলে গেছে। প্রফুল্ল সেনের এথিক্স পাবে না তুমি। সিদ্ধার্থ রায়কে যে যতই গালাগাল করতে, এথিক্স ছিল ভাই, অনেস্ট টু দি কোর। হ্যাঁ, বুদ্ধবাবু অনেস্ট টু দি কোর, তারপর ধাপ করে মমতা। প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেন, বিধানচন্দ্র রায়, অজয়নাথ মুখার্জি, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, ধাপ মমতা। তো মেনে নিচ্ছে। এরপর হয়তো দেখবো এমন নাম আসছে, তো এই তো ভাবতে পারি না, শুভেন্দু তো নাম আসছে লোক তো চিফ মিনিস্টার হিসেবে। আচ্ছা, আমরা যদি এবারে নির্বাচনটাকে একটু দেখতে চাই, বাংলার এবার 2021-এর বিধানসভা নির্বাচন, মহারাষ্ট্রের শিবসেনা আসছে, বিহারের আরজেডি আসছে, জেডিইউ আসতে পারে, আব্বাস সিদ্দিকী আইএসএফ তারা নামছে, মিম আসছে হায়দ্রাবাদ থেকে, তৃণমূল, বিজেপি, বাম কংগ্রেসের জোট। বাম কংগ্রেসের জোটের সঙ্গে আবার আব্বাস সিদ্দিকী কথা বলছে, যদিও এটা এখনো পরিষ্কার নয়। সার্বিকভাবে কি মনে করছেন যে কি হতে পারে বিধানসভা নির্বাচনে? দেখো, আমার যে রিডিং, আই মে বি রং, মমতার প্রতি ঘৃণায় 2019-এর ভোটটা বিজেপির 18টা পেয়েছিল। দিলীপ ঘোষ বলেছিল 6 থেকে 8টা, আমি কিন্তু বলেছিলাম 15টা। তোমাদের চালে নেই, 15টা ক্রস করলে আশ্চর্য হয়েও না, কারণ কংগ্রেস আর সিপিএম আলাদা লড়ছে। আমি তো বিকাশ ভট্টাচার্যের মিটিং ছাড়া কোথাও যাইনি, কংগ্রেসের কোনো মিটিংয়ে যায়নি। তো 13% আলাদা আলাদা। এটা যদি এক জায়গায় ওটা কিন্তু 21% উঠে যেত। দিলীপ ঘোষ এটা ঠিকই ক্যালকুলেট করেছিল 6 থেকে 8 জন পাবে 21% ধরে, কিন্তু এই ডিস্ট্রিক্ট ভেঙে যাওয়াটা। এবার যেটা হয়েছে, মমতার প্রতি ঘৃণায় কিন্তু ভোটটা, যে ঘৃণিত ভোট যারা ঘৃণায় করছে সেখানে কিছু ভাগ হবে, দ্যাট গোজ টু দি ডিসঅ্যাডভান্টেজ অফ বিজেপি। 1, 2 হলো, তুমি গতবারের 2019-এর ইলেকশন দেখবে, যেখানে সিপিএম 1 লাখ ভোট পেয়েছে সেখানে কিন্তু বিজেপি জেতেনি সারা পশ্চিমবঙ্গে। এবার কিন্তু ভোটটা ডিভাইড হয়ে যাবে কিছু ভোট, এবং এই যে 77,000 বুথ, এটা 1 লাখ বুথ হয়েছে। বিজেপি নিজেই বলছে আমার 23,000-এর বেশি লোক নেই। এবার খুব ডেঞ্জারাস জিনিস হবে যদি কংগ্রেস সিপিএম বুথের লোক আটকাতে না পারে, তাহলে কিছু ছাপ্পা পড়ে যাবে। ওই বাইরে সিআরপি ফিআরপি বলে তো, বুথের মধ্যে যতক্ষণ গন্ডগোল না হচ্ছে সিআরপি বেরোয় না, সিম্পল অ্যাজ দ্যাট। সো এটা কিন্তু ভাবার দরকার। এবার ওই দিল্লিতে যেদিন রাজীব বন্দ্যোপাধ্যায়রা যোগদান করতে গেলেন, সেদিন অমিত শাহ একরকম বুক ঠুকে বলেছেন যে এবার পশ্চিমবঙ্গের নির্বাচনটা কিভাবে করাতে হয় আমরা জানি, এবার নির্বাচন করাবো এবং আপনাদের কোনো টেনশন করতে হবে না। উনি কি কোনো একটা প্রচ্ছন্ন বার্তা দিলেন যে কিভাবে ইলেকশন? সে তো একটা দলের নেতা, তো তাকে সেভাবে বলতেই হবে। তোমার 23,000 লোক 1 লক্ষ বুথে লোক দিতে পারবে? 1 লক্ষ লোকে লোক দিতে পারবে? সিপিএমও এবার পারবে না। 78,000, ওই 90,000-এর মতো দেবে, তারপর পারবে না। আমি ছোট্ট সল্টলেকে 260খানা বুথ আছে এই সল্টলেকে, কংগ্রেসের কিছু নেই, 60 জন লোক আছে বুথে। সিপিএমের অ্যাভারেজ এই 2019-এর কথা বলি, 4টে করে লোক ছিল সিপিএমের প্রত্যেক বুথে, দুটো বাইরে, দুটো বাইরে। বিজেপির 6 জন। ডেভেলপ তো, আর যাদের মন্ডল প্রেসিডেন্ট করেছে তাদের কোনো ইমেজই নেই। একটা লোকালে তো ইমেজ থাকবে। আর তৃণমূলের কি হচ্ছে, এমএলএ ফেমএলএ চোর জোচ্চোর সব আছে, কিন্তু এটাও ঘটনা দিয়ে খাচ্ছে।
দিয়ে খেলেই কিন্তু অর্গানাইজেশনটা আছে। এবং দুটো জিনিস হচ্ছে যে মারাত্মক, এই বাঙালি বিহারি এই ডিভাইডটা কিন্তু মারাত্মক আকার ধারণ করছে। আমি কিছু কিছু লোক এই কি বাঙালি বলে এ করছে, আমি সেদিন বললাম কয়েক নাম বলছি না, ভাই এদের বিরুদ্ধেও লড়া দরকার। তৃণমূল কি করছে, ওই বাঙালি বাঙালি এই বিদ্বেষটা, বিহারি বিদ্বেষটা ছড়াচ্ছে। এই ক্ষেত্রে আপনি যখন ধরিয়ে দিলেন, সেখান থেকে আমি জিজ্ঞেস করি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি সেন্টিমেন্টকে তুলে ধরছেন, বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, তার আবেগকে তুলে ধরার চেষ্টা করছেন। মনে হচ্ছে যেন একটা নির্বাচনী হাতিয়ারে রূপান্তরিত হচ্ছে। পাশাপাশি কিন্তু বলার পরে উনি কিন্তু সম্প্রতি অবাঙালিদের নিয়ে বৈঠক করেছেন। কিন্তু ভালো খাবে লোকে, ভালো খাবে লোকে। তুমি ব্যারাকপুরের কোনো বাঙালি অর্জুন সিংকে ভোট দেয় না, ডিভাইড হয়ে গেছে একটা। তুমি একটা মজা দেখবে, 30% মুসলিম আছে ভোটার, বোধ হয় 25% গতবার, এবারও 23% ভোট মুসলিমদের মমতা পেয়েছে। আর কোনো মতে 25 যদি পায়, আর কোনো মতে যদি 15-16 পায়, তাহলে মেজরিটি হয়ে যাবে। কারণ বাম কংগ্রেস এবার অন্যভাবে এগোচ্ছে, সাংবাদিকরা কোনো দেয় না, মানে প্রচার করছে না, কিন্তু রেগুলার সিপিএম, মেনলি সিপিএম, কংগ্রেস আছে, বিশাল বিশাল মিটিং করছে, লোকে আসছে। আপনি ধরিয়ে দিলেন আর একটা বিষয়, বাম কংগ্রেসের জোট ময়দানে রয়েছে বা তারা রাজনৈতিক কর্মসূচি পালন করছে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত যা দেখছি 21 বিধানসভায় যেন হয় তৃণমূল নয় বিজেপি, এরকম একটা পোলারাইজেশনের প্রেক্ষাপট ছিল তো। সেখানে আগের পরিস্থিতিটা আসবে। আচ্ছা, আলাদা আলাদা লড়ে 13 পেয়েছে, এটা 22-23 উঠে যাবে যে মুহূর্তে। আমি তো যারা এখানে এই পাড়ায় যারা বিজেপিকে ভোট দিয়েছিল, কংগ্রেসকে দিয়ে কি হবে, রাইটলি এখানকার সিপিএম এর নেতারা পর্যন্ত বিজেপিকে ভোট দিতে বলেছে। হ্যাঁ, রিগিং করে সুজিত বোস 6,000 6,500 জিতেছিল, 13,000 ভোট ফলস ছিল, এই 11,000, সেটা আবার বন্ধ হয়েছে, যার জন্য সুজিত বোসেরা এবার এখানে 19,500 ভোটে হেরেছে। কিন্তু এই জিনিসটা করতে গিয়ে এখানেও দেখলাম এবার এক গাদা অবাঙালি ভোট কেটে চলে গেছে। রাজারহাটের মুসলিম ভোট কাটছে, এটাও ঘটনা, কিছু কেটেছে, এসডিও যা ছিল, কিন্তু ইয়েতেও কাটছে। এবং আমি বারে বারে বলছি, মানে যেই আসুক, মমতার চান্স বেশি, ইনডাইরেক্টে চান্স বেশি, মানে ইন্ডিভিজুয়াল নাম্বারসে বেশি পাবে। বিজেপি ভুলটা করলে এই লোকগুলোকে করে অনেক বেটার ইমেজ থাকতো। কৈলাস বিজয়বর্গীয় বলছে বিজেপিতে আর এভাবে যোগদান করানো হবে না। আচ্ছা, কেন বললো? ক্রিটিসিজম আসছে তো, সিভিয়ার ক্রিটিসিজম আসছে। আমাদের এতগুলো লোক সল্টলেকে যারা বিজেপি করতো, আমি যে একটা ছেলেকে, খুব সিনসিয়ার ছেলে, যে বলছে দাদা বসে যাচ্ছে, একজন না আরো 5-6 জন আছে, মেয়েরা, একটা মেয়ে খুব অ্যাক্টিভ ছিল, বলে আমাদের সামনেই আনছে না। যারা যারা তৃণমূল থেকে এসেছে তাদের এখানে মানে এতে বেশি পাচ্ছে। এই বিজেপির এখন বর্তমান যে আপনি সিনারিওটা বলছেন, এটা কিন্তু তৃণমূলে তৈরি হয়ে রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তৃণমূলের মধ্যেও সিপিএম কংগ্রেস থেকে যারা চলে গিয়েছিল শিফট করে, তারা কিন্তু এক্ষুনি তৃণমূলকে লিড করছে, এবং তৃণমূলের পুরনো কর্মীরা কিন্তু ব্যাকে চলে গেছে। বোধ হয় না পুরনো কর্মী সব চোরা হয়ে গেছে, বলে লাভ নেই। টাকা পয়সার তোলায় মাস্টার, ওখানে কোনো সিপিএম কংগ্রেস না। আমি তো বলি, সিপিএম এর কোনো কাউন্সিলরকে আমি পেজেরও গাড়ি চাপতে দেখিনি। আর এখানে তৃণমূলের যেদিনই হয় 6 মাসের মধ্যে কি ওই বড় জিপ গাড়ি যেটুকু আছে, স্করপিও চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা তো কালচারটা চেঞ্জ হয়ে গেছে, কালচার চেঞ্জ হয়ে গেছে। এবং বিজেপিরও যারা করছে তারা কিন্তু লোকালে ভদ্র ছেলে বলে পরিচিত খুব কম আছে। বাঙালির সংখ্যা কম। তুমি মিছিলটা দেখবে, মার্কেলেঙ্গে দাঁড়কেলেঙ্গে, মদন আর আমাদের অর্জুন সিং, এই জায়গাটা আমার মনে হয় বিজেপি, দিলীপ ঘোষেরা ছিল, ঠিক ছিল, জিততো। এই তুমি তৃণমূল রিপ্লেসড, মানে বিজেপি রিপ্লেসড বাই তৃণমূল, এইটা ক্ষতি করে দিয়েছে বিজেপির। একটা অন্য প্রসঙ্গে আসি। হ্যাঁ, বলো। কৃষি আইন যেটা কেন্দ্রীয় সরকার লাগু করতে চলেছে, চরম আন্দোলন হচ্ছে দিল্লিতে। এই কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করেছে পাঞ্জাব, মহারাষ্ট্র, এরকম ধরনের কিছু রাজ্য। তো আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতেও কিন্তু কৃষি আইন বিরোধী প্রস্তাব গ্রহণ করা হচ্ছে।
এটা কি সংবিধান সম্মত বলে আপনি মনে করেন? দেখো, দুটো জিনিস, যেটা বিজেপি করেছে গায়ের জোরে, ডিসকাস করলে হতো না, পার্লামেন্টে ডিসকাশনই হয়নি, একদিন করে ছেড়ে দিয়েছে। রাজ্যসভায় তো ভোটই করতে দেয়নি। অসুবিধাটা হচ্ছে, তুমি আমি কৃষি আইন সম্বন্ধে যাই বলি, পেটটা কিন্তু কাল যদি বলে অ্যাডভোকেটরা ভাই 60 বছরের পর আর প্র্যাকটিস করতে পারবে, আমি বসে থাকবো? আমার জোরটা কম বলে আটকাতে পারবে না, ওদের একগাদা জোর কৃষি আইনের। কৃষি আইনে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট তুলে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় না ভেবে করেছে। এটা নয় যে খুব এই আম্বানি আদানি বলছে মোদিজি সেইভাবে করেনি, মোদিজি করেনি, দিয়েছে। এখন সবাই তো সব ব্যাপারে এক্সপার্ট না, এটা কিন্তু খারাপ ইমেজ তৈরি করছে এবং এরা কিন্তু ডেঞ্জারাস। হয়তো ইন্দিরা গান্ধীকে মার্ডার করে দিয়েছিল তো শিখ পাঞ্জাবি, ডেঞ্জারাস। এবং যেভাবে ডিল করছে, কি হতো বলো ভাই, উইথড্র করে নিচ্ছে, উইথড্র করে নতুন অ্যামেন্ডেড আইন তা চালু করলাম, এন্ড অফ দি ম্যাটার। কেন যারা সাপোর্ট করছে তারা কৃষকের সঙ্গে, ফার্মিংয়ের সঙ্গে কোনো যোগাযোগই নেই। আমি তুমি সাপোর্ট করছি মানে বিরুদ্ধে, আমাদের কোনো যোগাযোগই নেই। কোথা থেকে আসছে মিনিমাম সাপোর্টিং প্রাইস, ওটাই তো বলছে না, মিনিমাম সাপোর্ট প্রাইসটা তো বলছে না। এবং ইউরোপ আমেরিকা থেকে যখনই তুমি ওই এসেনশিয়াল কমোডিটিস একটা তুলে দিল, ওখান থেকে এনে যে জিনিসটা আমাদের 10 টাকা প্রোডাকশন লাগে ওরা 8 টাকায় করবে, করে বিক্রি করবে, ওরা তো আউট হয়ে যাবে। এবং পেট কা সওয়াল ওরা খুব ভালো বোঝে, সব কোটিপতি হয়ে গেছে, পেট কা সওয়াল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আপনার 6 তারিখ থেকে কর্মসূচি শুরু করছে বিজেপি, যেন একদম ঝাঁপিয়ে পড়ছে। 6 তারিখ থেকে আপনার নাড্ডা আসছে, 7 তারিখে কিন্তু হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং ওখানে সরকারি অনুষ্ঠান প্রথমে স্থির থাকলো, পরে ঠিক হয়েছে একটি রাজনৈতিক সভাও করা হবে এবং সেখানে দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওনাকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গেই কলেজের পরিচালন সমিতি থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে উনি 8টি হাসপাতালের যে কর্ণধার হিসেবে দায়িত্বে ছিলেন সেখান থেকে তিনি নিজেই ইস্তফা দিয়েছেন। ভাবো, লুট 8টি হেড কি রাখলে অন্যের জন্য, ওই পরিবার ছাড়া। তুমি কথাতে বেরিয়ে আসছে তো, তুমি তাই এমপি কেন হবে? তুমি প্রত্যেকটি ব্যাংকের, যেটা এই কোঅপারেটিভ ব্যাংক লুটপাট হয়েছে মিদনাপুরে, আমি তোদের মামলা করি, এমপ্লয়ীদের লুটপাট হয়েছে। এবিজে উঠে গেল, এবিজে ওই জাহাজের এটা নিয়ে গন্ডগোল হলো ক্যালকাটা পোর্ট ট্রাস্টের সঙ্গে, হলদিয়া ডক কমপ্লেক্সের। বলছে আমার লোক ছাড়া হবে না, 5 বছর আগের কথা বলছি। 100টা লোক নিলে 100টাই নিতে হবে, নইলে আনলোডিং বন্ধ। কিন্তু আমি মামলা করে দেখেছি। তো লুটপাট মানে দেখো, উইচ সাইড অফ দ্য পিকচার ইউর, ব্যাপারটা খুব খারাপ। আমি বলছি পশ্চিমবঙ্গের ইন্টেলেকচুয়াল পলিটিক্স ইজ গন। হ্যাঁ, তুমি পড়াশোনা করলে হলো ইয়ে হয়ে গেছে, কি বলে ওই ওই কি বলবো, ন্যাকা, এটা গম। তাহলে 2021-এর প্রেডিকশন এক কথায় যদি বলা যায় তাহলে কি হ্যাং অ্যাসেম্বলি হতে পারে মনে করছেন? আমার মনে হচ্ছে, আমি শিওর নই, মনে হচ্ছে কি, আমি বলছি তো যে ডিফিকাল্টিটা বিজেপির হলো ল্যাক অফ অর্গানাইজেশন। এই যে রাস্তায় যে মিছিল করে যাচ্ছে, এটা কিন্তু বুথে বসার লোক না। সিপিএম একমাত্র বুথে বসতে পারে, আর কে রিগিং পন্থী কি বলে তৃণমূল। হ্যাঁ, তবে সরকারি অফিসাররা খুব চটা তৃণমূলের ওপর, আমার যারা মামলা করতে আসে খুব চটা, কিন্তু কতদূর কি হবে জানি না। এটা কিন্তু আপনি সরকারি অফিসারদের কথা বললেন, ওই প্রসঙ্গে আমি বলি, আমি কিন্তু সমাজের নিচু স্তরেও দেখছি মানুষের ভিতরে কিন্তু খুব দানা বেঁধেছে এবং এই ক্ষোভটা কিন্তু রয়েছে সরকারের ওপর, বিশেষ করে রাজ্য সরকারের ওপর। থাকেই। যে মুহূর্তে 2000 টাকা পৌঁছবে না, কোন দিকে ভোট দেবে ইউ ডু নট নো। আমি ত্রিপুরায় দেখেছি ভাই, কংগ্রেসের যত দুর্নীতিগ্রস্ত লোক সব বিজেপি জিতেছে পয়সা। কি হবে ভাই, আমি ইয়েতে দেখেছি, এখানেও দেখেছি যে ভাই পয়সাটা ম্যাটার করে, হাউ মাচ ইউ আর স্পেন্ডিং। খুব সিম্পল, আমি মিছিল করছি, বললো দাদা আমাকে সুজিত বোস 4000 টাকা দিয়ে গেছে আমাদের বাড়িতে, আমরাকে কেন আপনাকে ভোট দেবো? মানে রাইটলি, কোথা থেকে এসেছে তা দরকার নেই তো, আমার সংসারটা চলে যাচ্ছে, তাহলেই হলো, আমি ভোট দেবো। কিন্তু এখন কিন্তু দলের নেতা নেত্রীরা বলছেন যে টাকা দিতে আসলে টাকা নিয়ে নাও, ভোটটা দিও না। তাহলে এটাও তো ফলো আপ করতে জেনারেলি কিছু লোক করে, অ্যাভারেজ একটা কৃতজ্ঞতা থাকে। যে টাকা দেয়, বিজেপি টাকা দিলে জিতবে,
কিন্তু বললাম তো তোমার এই যে 55,000 গ্রাম পঞ্চায়েত আছে, কটা রিভোল্ট হয়েছে? আমি তো বলে পঞ্চায়েতে হয়েছে, আমি কটা রিভোল্ট? 5,000, 6,000? তা 40,000-এর ওপর তো কোনো রিভোল্ট হয়নি, মানে দিয়ে থুয়ে খেয়েছে। কাকে বলবে? আজকে এই রাজীব রায় যদি তৃণমূলে থাকতো, কেউ প্রশ্ন করতো না। তুমি বলছি তো, মানে যে পর্যায়ে নেমেছে, আর চক্ষু লজ্জাটা চলে গেছে রাজনীতিবিদদের, চক্ষু লজ্জা চলে গেছে। তুমি শুভেন্দুকে দেখেছো? আমি তো ওকে ছোটবেলা থেকে দেখছি, যেই মিনিস্টার হলো বুকটা এরম করে চলে। তুমি দেখবে এটা হলো কমপ্লেক্সের হাম হ্যাঁ, এখন কি করবে? দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর শোভন চট্টোপাধ্যায় তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে র্যালিতে নেমেছেন, কর্মসূচিতে। কি বলবেন আপনি? এটা গ্রেট এন্টারটেনমেন্ট। আমরা যারা রাজনীতিতে আছি, গ্রেট এন্টারটেনমেন্ট যে দুজনেই, ও শাড়ি পরছে তো ও কি জামা পরছে, হ্যাঁ, লাল শাড়ি পরলে লাল জামা। এইটা আমি বলছি বিজেপির যে ক্ষতি হচ্ছে, এটা ওয়ান অফ দি কারণ। লোকে ভিড় করবে দেখতে, তো ইয়ে কি বলে, শেফালিকে নাচালেও ভিড় হতো, লোক তো দেখতে যেত। এবার তুমি ভাবো, শোভনকে 55খানা সিট ভার দিয়েছে কলকাতায় রিজেন্ট, 55খানা সিট। তো বুঝতে পারছো বিজেপির আর লোক নেই। এই লোকটা মানে ফ্যামিলিটাই 180 কোটি টাকা হোয়াইট মানি দেখিয়েছে শোভন। ট্যাক্স দিয়ে 40% ট্যাক্স দিয়েছে। ইনকাম ট্যাক্স তো যা পেলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরের করতে গেছিল। আমি আনন্দবাজার পরে বলছি, 100 কোটি টাকা মালিক। ওর বউ যে ওর বিরুদ্ধে এখন, সেও 2 বছর না 3 বছরে 34 কোটি টাকার মালিক। কে বলেছে? শোভন বলেছে। তো কোথায় যাবে বলো তো? আর এইগুলো কাঁধে নিয়ে বেরোনো আমাদের মতো দুর্মুখদের একটা মদত করে দেওয়া, মুখরোচক ব্যাপার। হ্যাঁ, এটা মারাত্মক ভুল করেছে এদের। মানে এবার কি শোভন গেল, তো আরেকজন কি আর্টিস্ট আছে, সে বিজেপিতে যোগ দিতে গেল। আরে বলো না, কি হয়, দেবশ্রী বিধায়ক, সেও যোগ দিতে গেল। ওখানে গিয়ে দুজন বললো না ঢোক দেবো না, শোভন আর মানে 203-এর লড়াই। তো কোথায়? এটা ঠিক না। আমি বললাম বোকামি করছে বিজেপি, বোকামি করছে। এতে হাসির পাত্র হয়ে যাচ্ছে, হাসির খোরাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বৈশাখী তো কন্ট্রোল করে। আর শোভনের দেখবে, শোভনের বাড়িতে ভালো, ওর মতো মানে পৃথিবীর শ্রেষ্ঠ মদের একটা কালেকশন আছে। হ্যাঁ, ওটা ভালো, গেলে খাওয়াতো টাওয়াতো। আমি খাই না মদ, সেটা আমার জিনিস, আমি ওর বাড়িতে যাইও নি। কিন্তু এইটা হলো বিজেপি, যেটা তোমায় বারে বারে বলছিলাম, বিজেপির এটা ব্যাড করছে। দিলীপ ঘোষ একা যাক না, দিলীপ ঘোষ একা যাক, লালু প্রসাদ যাদব তো যেত একা, তাতে কি হলো? লোকে রিডিকুল করতো। দিলীপ ঘোষ যাক, এইগুলোকে নিয়ে ঠিক করছে না, তৃণমূলের হাতে তুলে দিচ্ছে। আরও শোভন সাউথ ক্যালকাটায় জিততে পারবে না, ওর নিজের কনস্টিটিউয়েন্সিতে 5,000-এর না কতবারের লিড ছিল গতবার, আর জিততে পারবে না। অনেক ধন্যবাদ অরুণবদা, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আমরা অরুণবদার কাছ থেকে সামগ্রিক পরিস্থিতিটা জানতে চাইলাম, এবং 2021-এর বিধানসভা নির্বাচনে ওনার কাছ থেকে রাজনৈতিক বিশ্লেষণ শুনলাম। এবার আমাদের অপেক্ষা করতে হবে 2021-এর নির্বাচন পর্যন্ত। বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।